আচ্ছা, আজকে আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠানের আয় বিবরণী। সেবামূলক প্রতিষ্ঠানের আয় বিবরণী অঙ্ক করার জন্য আমাকে প্রথমেই দেখতে হবে কি আমার অঙ্কের মধ্যে কি কি আয় আছে, সকল আয়গুলো আমি আগে কি করব, অন্তর্ভুক্ত করব। সে আয়গুলো থেকে আমি তারপরে ব্যয়গুলো কি করব, মাইনাস করব। এই অঙ্কে ক্রয় বিক্রয়ের যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো অঙ্কের মধ্যে আমার প্রত্যক্ষ আয়, প্রত্যক্ষ ব্যয়, তারপর হচ্ছে পরিচালন আয়, পরিচালন ব্যয়, অপরিচালন ব্যয় বা অপরিচালন ব্যয়, অন্যান্য আয় ব্যয় নিয়ে আমার কাজ করতে হয়। কিন্তু এই অঙ্ক যখন আমরা করব সেবামূলক প্রতিষ্ঠানের অঙ্ক, সেই ক্ষেত্রে আমাকে খেয়াল রাখতে হবে যে এখানে এই বিষয়গুলো কোনোটাই আসবে না। এখানে শুধুমাত্র আমার মোট আয়গুলো আমি আগে অন্তর্ভুক্ত করব, তারপর মাইনাস করব কি ব্যয় সমূহ। তো ওই জায়গাটা আমরা খেয়াল রাখবো। তো প্রথমেই সেবা আয় দিয়ে শুরু করবো, যেহেতু সেবামূলক প্রতিষ্ঠান তাই আমি প্রথমেই সেবা আয় দিয়েই শুরু করব। তো আমরা উদ্দীপকে খেয়াল করি, উদ্দীপকে প্রথমে আছে 3 নম্বর প্যারায়, দেখো যে সেবা আয়। এই যে আমি দিলাম সেবা আয়। এখন আমরা দেখবো যে সেবা আয়ের সাথে কোনো কাজ আছে কিনা। তো সেবা আয়ের সাথে কাজ আছে, তো সেবা আয় আছে 95,000। ঠিক আছে, এখন আমরা সমন্বয় দেখি সেবা আয়ের সাথে কি কি কাজ আছে। তোমরা 2 নম্বর সমন্বয়টা দেখো, ধারে সেবা প্রদান করা হয়েছে 15,000 টাকা, যা হিসাবভুক্ত হয়নি। তো হিসাবভুক্ত যেটা হয়নি এটা আমার জন্য হচ্ছে অলিখিত সেবা আয়। আমরা আগের ক্লাসেও করছি, এটার নাম হচ্ছে অলিখিত সেবা আয়। অনেক সময় আমরা যদি দেই অনাদায়ী সেবা আয় তাও হবে, তবে অলিখিত সেবা আমরা কি করব, যোগ করবো। অর্থাৎ সেবা দিয়েছি কিন্তু সেটা এখনো পাই নাই বা এখনো লিখি নাই। তো অলিখিত সেবা আয় এটা আমাকে প্লাস করতে হবে। অলিখিত সেবায় হচ্ছে 15,000 টাকা। 15,000 টাকা যোগ করলে আমি পাবো 1,10,000 টাকা। এটার সাথে আরো কাজ আছে তাই আমি দ্বিতীয় কলামে নেই নেই। তো আরো কি কাজ আছে আমরা এটা দেখি। 3 নম্বর সমন্বয় তোমরা যদি খেয়াল করো তাহলে দেখবা অনুপার্জিত সেবায় 5/2 অংশ অর্জিত হয়েছে। মনে রাখবো অনুপার্জিত সেবায় হচ্ছে আমার জন্য এক ধরনের দায়। অর্থাৎ আমি সেবা দিয়েছিলাম না, সরি আমি সেবা দেই নাই কিন্তু তার আগে আমি টাকা নিয়ে নিছি, এটা হচ্ছে অগ্রিম সেবায়। তবে সেই অগ্রিম সেবায় থেকে যদি কখনো পরবর্তীতে আমার অর্জিত হয় তখন সেটাকে আমি আয় হিসেবে গণ্য করব। আর তাই এটা সেবায়ের সাথে এনে আমরা কি করব, প্লাস করব। তাই অনুপার্জিত সেবায় যেটা আছে এটাকে আমরা কত দিয়ে ভাগ দিব, 5 দিয়ে ভাগ দিব আর 2 দিয়ে গুণ দিব। অর্থাৎ অনুপার্জিত সেবা আয় ব্র্যাকেটে আমরা লিখে দিব অবশ্যই অর্জিত। এই অর্জিত হয়েছে দেখেই আমরা আয় হিসেবে গণ্য করলাম। এখন আমরা উদ্দীপকে দেখব অনুপার্জিত সেবায় আছে কত টাকা। অনুপার্জিত সেবায় আছে 25,000 টাকা। এই সেই 25,000 টাকা তো অনুপার্জিত সেবায়, তার মধ্যে অর্জিত হয়েছে আমার 5/2 অংশ। তাহলে আমি যদি 25,000-কে 5 দিয়ে ভাগ দেই আর 2 দিয়ে গুণ দেই তাহলে টাকা আসবে 10,000। এই 10,000 টাকা হচ্ছে আমার জন্য কি অর্জিত। সেই অর্জিতটাই আমি এখন প্লাস করব। আর বাকিটা এখনো কি, বাকি যে 3 অংশ আছে সেটা এখনো অনুপার্জিত অবস্থায় আছে, অর্থাৎ দায় অবস্থায় আছে। তাহলে যোগ করলে কত হয়, 1,20,000 টাকা। এটা হচ্ছে আমি সেবায়ের কাজটা করলাম, অর্থাৎ আমার নিট সেবায় আসলো কত, 1,20,000 টাকা। অনেক সময় কত এটা আসবে। তারপর আমি দেখবো যে আরো কোনো আয় আছে কিনা। আমি আগেই বলে নিচ্ছি যে এই যে আয় ব্যয় আমরা অঙ্কটা করব সেখানে প্রথমে সকল আয়গুলো আসবে। তাই আমার আরো কোনো আয় থাকলে আমি সেটাও দিব। যেমন এখানে কি কি আয় থাকতে পারে, কমিশন আয় থাকতে পারে, বাট্টা প্রাপ্তি থাকতে পারে, উপভাড়া প্রাপ্তি থাকতে পারে, বিনিয়োগের সুদ থাকতে পারে, ব্যাংক জমার সুদ থাকতে পারে, উত্তোলনের সুদ থাকতে পারে। তো সেই জায়গা থেকে আমি দেখলাম এখানে আছে হচ্ছে উপভাড়া 8,000 টাকা। উপভাড়া নিয়ে কাজ আছে কিনা আমরা সেটাও দেখবো। উপভাড়া মানে কি বোঝায়? উপভাড়া হচ্ছে সাবলেট, অর্থাৎ আমি ধরো 2 রুম বিশিষ্ট একটা অফিস নিছি, একটা অফিস আমার দরকার নিজের জন্য, আরেকটা অফিস আপাতত আমার দরকার নাই, সেটা আমি অন্য জায়গায় ভাড়া দিয়ে রাখছি, সে ভাড়া দিয়ে আমি টাকা পাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে আমার জন্য উপভাড়া, তাই এটা আয়। তো উপভাড়া হচ্ছে 8,000 টাকা। আমরা সমন্বয় খেয়াল করব যে আসলে এই 8,000 টাকার সাথে আমার কোনো কাজ আছে কিনা। আমরা দেখলাম
এই উপবারের সাথে কোনো কাজ নাই, সমন্বয় কিছু বলে নাই, তাই সরাসরি আমরা দ্বিতীয় ঘরে দিয়ে দিব। এ হচ্ছে উপবার ৮,০০০ টাকা। এখন আমরা দেখব আর কোনো আয় আছে কিনা। আমরা দেখলাম যে এখানে আর কোনো আয় নাই, তাই এই আয়গুলো আমরা যোগ করে সরাসরি এইখানে নিয়ে নিব ১,২৮,০০০ টাকা। অর্থাৎ আমার মোট আয় আসছে কত? মোট আয় ১,২৮,০০০ টাকা। এটা থেকে এখন আমরা বাদ দিব মাইনাস ব্যয় সমূহ, যত ধরনের ব্যয় আছে সকল ব্যয়গুলো আমরা এখান থেকে মাইনাস করব। তাই ব্যয়গুলো আগে আমরা তালিকাভুক্ত করি। তো প্রথমেই আমরা দেখতে পেলাম যে উদ্দীপকে আছে আসবাবপত্র ৫০,০০০ টাকা। মনে রাখতে হবে আসবাবপত্র আমার হচ্ছে একটা স্থায়ী সম্পদ, তবে এটা যদি কখনো অবচয় বলে সেই অবচয়টাকে আমরা ব্যয় হিসেবে গণ্য করতে পারবো। তো উদ্দীপকে আমরা দেখলাম আসবাবপত্র ৫০,০০০ টাকা আছে, সমন্বয়ে সেখানে বলছে আসবাবপত্রের উপর ১০% হারে অবচয় ধার্য করো। তাই আসবাবপত্র যে ৫০,০০০ টাকা আছে তার উপর ১০% যেটা আসবে সেটা হচ্ছে কি আসবাবপত্রের অবচয়। সেই অবচয়টাকে আমরা ব্যয় হিসেবে গণ্য করতে পারবো, তবে আসবাবপত্রকে না। অর্থাৎ আসবাবপত্রের অবচয় যেটা আসে, তাহলে আসবাবপত্র আছে ৫০,০০০ টাকা, ৫০,০০০ টাকা ১০% আসে ৫,০০০ টাকা। সরাসরি আমরা দ্বিতীয় ঘরে ৫,০০০ টাকা ব্যয় হিসেবে গণ্য করলাম। পরবর্তীতে আছে যন্ত্রপাতি। যন্ত্রপাতি আমার স্থায়ী সম্পদ, এটার উপর অবচয় ধরতে বলে নাই, তাই আমরা অবচয় হিসেবে আনতে পারবো না। সেবা আয় আমরা অন্তর্ভুক্ত করে ফেলছি আয় হিসেবে। সাপ্লাইজ ৬,০০০ টাকা, সাপ্লাইজ ৬,০০০ টাকা। মনে রাখতে হবে সাপ্লাইজ হচ্ছে আমার জন্য এক ধরনের ব্যয়, তবে যেটা অব্যবহৃত থাকবে। যদি সমন্বয় কখনো বলে যে অব্যবহৃত আছে, সেই অব্যবহৃতটা আমরা মাইনাস হিসেবে দেখাবো। মনে রাখবা অব্যবহৃত সাপ্লাইজটা আমার জন্য সম্পদ, তবে সাপ্লাইজটা আমার জন্য কি ব্যয়। তাই আমরা উদ্দীপকে দেখলাম সাপ্লাই সরাসরি টাকা দেওয়া আছে, ছকে সাপ্লাই আছে হচ্ছে ৬,০০০ টাকা। এটার সাথে কাজ আছে, কাজ থাকলে আমরা প্রথম করে লিখবো, কাজ না থাকলে দ্বিতীয় করে লিখে দিব। তো সমন্বয় আমাকে এখানে বলছে যে বছর শেষে অব্যবহৃত সাপ্লাইজের পরিমাণ ২,৫০০ টাকা। অর্থাৎ আমি সাপ্লাইজ কিনছিলাম ৬,০০০ টাকা, তার মধ্যে এখনো আমার কাছে অব্যবহৃত আছে ২,৫০০ টাকা। যেটা অব্যবহৃত থাকবে সেটা তোমরা সবসময় কি করে দেখাবা? মাইনাস করে দেখাবা, কারণ এটা আমার সম্পদ হিসেবে প্রতিষ্ঠানে রয়ে গেছে, এখনো যেহেতু ইউজ করি নাই তাই এটাকে আমার ব্যয় হিসেবে দেখাইতে পারবো না। সাপ্লাইজ কিনছি ৬,০০০, তার মধ্যে যেটা অব্যবহৃত আছে সেটা আমার সম্পদ হিসেবে ভবিষ্যতে দেখাতে হবে চলতি সম্পদে। তো ৬,০০০ থেকে আমার অব্যবহৃত সাপ্লাইজ আছে ২,৫০০। ২,৫০০ টাকা মাইনাস করলে থাকে হচ্ছে ৩,৫০০। ঠিক আছে, এর পরবর্তীতে আমরা যাই প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব হচ্ছে আমার জন্য সম্পদ, এটা এখানে আসবে না, তবে প্রাপ্য হিসাবের উপর যদি কোনো টাকা আদায়যোগ্য নয় লেখা থাকতো বা নতুন কুরিন থাকতো সেটাকে আমরা ব্যয় হিসাবে এখানে গণ্য করতাম। তো সেরকম কিছু আমাদেরকে এখানে বলে নেই। এর পরবর্তীতে আছে প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব হচ্ছে আমার জন্য চলতি দায়, এটা আমরা দায় দিব। উত্তোলন হচ্ছে মালিকের সূত্র থেকে মাইনাস করব। অনুপার্জিত সেবা হচ্ছে আমার দায়, তবে এটার যে একটা অংশ অর্জিত হয়েছিল সেটাকে আমরা আয় হিসেবে গণ্য করছিলাম, এটার কাজও আমাদের শেষ। পুঞ্জীবিত অবচয় যেটা ছকে দেওয়া আছে, এই পুঞ্জীবিত অবচয় কখনোই আমরা ব্যয় দেখাইতে পারবো না। আমি আগেও বলছি এই পুঞ্জীবিত অবচয় শুধুমাত্র আর্থিক অবস্থার বিবরণীতে স্থায়ী সম্পদে আসবাবপত্র থেকে আমরা মাইনাস করব, এটা আর কোথাও কাজ নাই। মনে রাখতে হবে ছকের এন্ট্রির কাজ একবার হয় আর সমন্বয়ের কাজ দুইবার হয়, তুলনামূলকভাবে অনেক সময় 4 বারও হইতে পারে। তারপরে আমরা দেখতে পাচ্ছি বেতন খরচ আছে ১৫,০০০ টাকা। সবাই একটু খেয়াল করে ভালোভাবে, বেতন খরচ আছে ১৫,০০০ টাকা। তো বেতনটা আমরা দিব, তবে সমন্বয় খেয়াল করে দেখো বেতন নিয়ে কাজ আছে, বেতন ১৫,০০০ টাকা, কিন্তু সমন্বয় ঠিক ১ নম্বর সমন্বয় বলছে মাসিক বেতন খরচের পরিমাণ ১,৫০০ টাকা। মাসিক বেতন খরচের পরিমাণ ১,৫০০ টাকা। তো আমাকে এখানে বেতন দেওয়া আছে ১৫,০০০ টাকা। আমরা জানি আমাদের যে অঙ্কটা আমরা করি এটা ১ বছরের জন্য, এটা একটা বাৎসরিক একটা অঙ্ক। তো মাসে যদি ১৫০০ টাকা হয় তাহলে ১২ মাস, অর্থাৎ ১ বছরে ১২ মাস, তাহলে ১২ মাসে আমার বেতন হওয়ার কথা ১৮,০০০ টাকা।
সেখানে আমার বেতন দেওয়া আছে 15,000 টাকা, আমরা সবাই ভালোভাবে খেয়াল করি, বেতন দেওয়া আছে 15,000 টাকা, তাহলে আরো বাকি আছে কত? 3,000 টাকা। ওই 3,000 টাকা হচ্ছে আমার জন্য বকেয়া, তাই বকেয়াটা আমরা এখানে যোগ করে দিব। বকেয়া থাকলে যোগ, অগ্রিম থাকলে বিয়োগ, অর্থাৎ বকেয়া আর 3,000 টাকা আছে, এই 3,000 টাকা যোগ করলে আমার পুরো বাৎসরিক বেতন 18,000 টাকা দেখাইতে পারি। এটা খেয়াল রাখবো আমরা সবসময়। তারপর আসেন উপভাড়া। উপভাড়া আয় হিসেবে চলে গেছে, এটা আর এখানে আসবে না। বিনিয়োগ আমার জন্য সম্পদ, বিনিয়োগ আমার জন্য সম্পদ, তবে বিনিয়োগের সুদ যদি থাকতো সেটাকে আমরা আয় হিসেবে দেখাইতে পারতাম। তো আজকে যেহেতু বিনিয়োগের সুদ নাই, তাই আমরা আয় হিসেবে দেখাবো না, বিনিয়োগটাকে আমরা ভবিষ্যতে চলতি সম্পদে দেখাবো, সরি দীর্ঘমেয়াদী বিনিয়োগে দেখাবো। তারপর আছে মূলধন। মূলধন তো মালিকানা সূত্র তোমরা এটা জানোই। এরপর আছে ভাড়া খরচ 12,000 টাকা। তো আমরা ভাড়াটা দেখাবো, ভাড়ার সাথে কাজ আছে কিনা সেটাও আমরা দেখবো। ভাড়া খরচ 12,000 টাকা, ভাড়া খরচ 12,000 টাকা। আমরা খেয়াল করে দেখলাম ভাড়া নিয়ে কোনো কাজ নাই, অর্থাৎ ভাড়া হচ্ছে কত টাকা? 12,000 টাকা। এই 12,000 টাকা আমরা খরচ হিসেবে দেখাইলাম। আমরা এখন সমন্বয়গুলো একটু দেখি, সমন্বয়ের সবগুলা কাজ আমরা করছি কিনা। প্রথমেই ছিল মাসিক বেতন খরচের পরিমাণ 1500 টাকা, এই বেতন নিয়ে আমরা কাজ করছি। তারে সেবা প্রদান, এটা অলিখিত সেবা হিসেবে আমরা যোগ করছি। তারপর অনুপার্জিত সেবায় 5/2 অংশ অর্জিত, আমরা সেটা বের করে যোগ করছি। তারপর হচ্ছে বছর শেষে অব্যবহৃত সাপ্লাইজের পরিমাণ, অব্যবহৃত সাপ্লাই মাইনাস হয়, আমরা সেটা মাইনাস করছি। আসবাবপত্রের উপর 10% আর অবচয় ধার্য করতে বলছে, আমরা আসবাবপত্রের উপর 10% অবচয় দেখাইছি। তার মানে আমাদের সকল ব্যয়গুলো আমরা অন্তর্ভুক্ত করে ফেলছি। এখন এই ব্যয়গুলো আমরা যোগ করব। যোগ করলে কত টাকা হয়? 30, 35, 38,500 টাকা হয়। এই 38,500 টাকা, অর্থাৎ আমি আগে বলছিলাম মোট আয় থেকে এই মোট ব্যয়গুলো আমরা কি করব? মাইনাস করব। 89,500 টাকা, এটি হচ্ছে আমার জন্য নিট লাভ, বা নিট আয় বলতে পারবো, নিট মুনাফা বলতে পারবো। এভাবে হচ্ছে আমরা এই অঙ্কটা শেষ করব, পরবর্তীতে আরো দেখাবো ইনশাআল্লাহ।